ফরওয়ার্ড পয়েন্টারটাকে আমি শুরুতে রেখেছিলাম, লেক্সিম বিগিনটাকেও শুরুতে রেখেছিলাম। এন্ড ফরওয়ার্ডটাকে আমি মুভ করছি যতক্ষণ পর্যন্ত আমি কোনো ক্যারেক্টার পাচ্ছি যেটাকে দিয়ে আমি লেক্সিম বানাতে পারবো। আর লেক্সিম বিগিন পয়েন্টারটাকে আমি এই আই এর কাছে রেখে দিয়েছিলাম। ঠিক আছে? তো এই যে এই কাজটা করছি, এই কাজটা করতে যে আচ্ছা থাকবো থাকবো ক্লাসে ঢুকছে একদম ঘুমন্ত অবস্থায়। আচ্ছা মিউট করে দিচ্ছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা যেরকম আগের যদি পদ্ধতিটাকে আমরা অনুসরণ করি তাহলে আমরা কি করছি, এক স্টেপ করে ফরওয়ার্ডকে মুভ করছিলাম, আর যখন একটা করে লেক্সিম পেয়ে যাচ্ছিলাম তখন লেক্সিম বিগিন পয়েন্টারটাকে ফরওয়ার্ডের কাছে নিয়ে যাচ্ছিলাম। এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে যখন আমি একটা একটা করে লেক্সিম পাচ্ছি সেটা প্যাটার্ন অনুযায়ী টোকেন বানিয়ে আমি সিম্বল টেবিলে রেখে দিচ্ছিলাম। তো এখন কি হচ্ছে যে আমাদের প্রতিবারই একটা জিনিস দুইটা জিনিস চেক করতে হচ্ছে। দেখেন, আমি যখন ফরওয়ার্ড পয়েন্টারটাকে মুভ করছি, আমি পরের ক্যারেক্টারটা পড়ার আগে আমাকে অবশ্যই চেক করতে হচ্ছে আমার বাফারটা শেষ হয়ে গেছে কিনা। তাহলে আমি আই পড়লাম, ফরওয়ার্ড পয়েন্টার এখানে আছে, এখন পরের ক্যারেক্টারটা পড়ার আগে চেক করতে হবে যে আমি কোনো কারণে আমার বাফারের শেষে পৌঁছে গেছি কিনা, মানে এখানে তো একটা এন্ড অফ বাফার আছে, তাই না? কে চাচ্ছেন অ্যালাউ রেকর্ডিং? আমি কি বলেছি যে আমাদের অনলাইন আর্মি স্টুডেন্ট অফিসারদের, ম্যাডাম আর্মি স্টুডেন্ট অফিসারদের জন্য হচ্ছে একটু রেকর্ড বলেছে, ওরা কাছে একটা ক্লাসও করতে পারবে না। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আজকের জন্য তাহলে রেকর্ড অ্যালাউ করছি। আচ্ছা, তো এটা যেটা করেছিলাম যে আমরা যখন ফরওয়ার্ড পয়েন্টারটা মুভ করছিলাম তখন আমাদেরকে চেক করতে হচ্ছিল যে আমাদের আমরা এন্ড অফ বাফারে চলে আসছি কিনা। হ্যাঁ, এখন এন্ড অফ বাফার কিন্তু আমরা একমাত্র বাফারের লাস্টেই রাখি। এই পুরা সোর্স কোডটা যখন লেখা হয়ে গেছে তখন এন্ড অফ বাফার রাখি, তাই না? এখন হতে পারে যে আমি ফার্স্ট বাফারের লাস্টে আছি, আমি আইদার আমি ফার্স্ট হাফের যে বাফারটা সেটার শেষে চলে আসছি, অথবা আমি একদম সেকেন্ড হাফের যে বাফার সেটাতে চলে আসছি। তো প্রতিবারই যখন আমি ফরওয়ার্ড পয়েন্টারটাকে মুভ করতে চাচ্ছি আমাকে দুইটা টেস্ট অবশ্যই করতে হচ্ছে যে আমি কোনো কারণে প্রথম বা সেকেন্ড হাফের বাফারের শেষে চলে আসছি কিনা। তাহলে আমরা যদি এটার জন্য একটা কোড চিন্তা করি তাহলে কোডটা আমরা কিভাবে লিখি, যে ফরওয়ার্ড পয়েন্টারটা মুভ করার আগে আমাকে চেক করতে হচ্ছে যে ইফ ফরওয়ার্ড পয়েন্টার এট দ্য এন্ড অফ দি ফার্স্ট হাফ। তাহলে আমরা কি করব, যদি আমরা প্রথম বাফারের শেষে চলে আসি ফরওয়ার্ড পয়েন্টারটা নিয়ে তাহলে অবশ্যই আমরা সেকেন্ড হাফটাকে রিলোড করব এবং ফরওয়ার্ড পয়েন্টারটাকে সেকেন্ড হাফ বাফারটার শুরুতে পয়েন্ট করে রেখে দেব, তাই না? বুঝতে পেরেছি এই জিনিসটা? যে ধরেন এইটা এরকম না, এই কোডটা সাপোজ ধরেন এখানে তো ফার্স্ট বাফারটা শেষ, রাইট, আই এর এখানে। তো ধরেন আপনি একটা ক্যারেক্টার পড়ছেন আই, তারপরে প্রথম বাফারটা শেষ হয়ে গেছে এখানে যখন আসছেন, তো আপনি বুঝলেন যে এই বাফারটা এখানে আসার আগে আপনি দেখলেন যে আপনার প্রথম বাফারটা শেষ, তখন আপনি কি করবেন, সেকেন্ড বাফারটাকে রিলোড করবেন এন্ড ফরওয়ার্ড পয়েন্টটাকে সেকেন্ড বাফারের প্রথমে এসে পয়েন্ট আউট করবেন, রাইট? আচ্ছা, এখন ধরেন এই জায়গাতে যখন আমরা আছি তখন আমাকে এই কাছে কিনতে হলো, কোনো কারণে আমার ফরওয়ার্ড পয়েন্টার সেকেন্ড বাফারটা শেষ করা, ধরেন সেকেন্ড বাফারটা রিড করা শেষ, এখন আমি সেকেন্ড বাফারের শেষে চলে আসছি, তখন কি করতে হবে, আবার ফার্স্ট বাফারকে রিলোড করতে হবে, আবার আমার ফরওয়ার্ড পয়েন্টারকে একদম ইনিশিয়ালি নিয়ে যেতে হবে। তো এই যে দুইটা চেকিং করছি প্রতিবার ফরওয়ার্ড পয়েন্টারকে ফরওয়ার্ড করার আগে, তখন আমার দুইটা চেকিং আসতেছে, আইদার প্রথম বাফারটা শেষ আমাকে সেকেন্ড বাফার রিলোড করতে হবে, অথবা সেকেন্ড বাফার শেষ আমাকে ফার্স্ট বাফার রিলোড করতে হবে। এটা কিন্তু ফরওয়ার্ড পয়েন্টারটাকে এক ধাপ আগানোর আগে দুইটা চেকিং করতে হচ্ছে, ঠিক আছে? এখন আমি ভাবতেছি বাবারে আমার কাছে প্রতিবারই ফরওয়ার্ড পয়েন্টার আগে যদি আমি দুইটা চেকিং বারবার করতে থাকি এটা আমার জন্য সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। আমি কি করতে পারি, আমি চাচ্ছি এমন কিছু করতে যাতে প্রতিবারই আমি ফরওয়ার্ড পয়েন্টারটাকে প্লাস প্লাস করব, চেকিং যদি করতে হয় পরে করব, প্লাস প্লাস করার পরে। এতে কি সুবিধাটা হবে দেখেন, এই যে দেখেন, ইট টেকস টু টেস্ট ফর ইচ অ্যাডভান্স অফ দ্য ফরওয়ার্ড পয়েন্টার, মানে আমি যদি প্রতিবার ফরওয়ার্ড পয়েন্টারটাকে এক ধাপ আগানোর আগে দুইবার চেক করি তো আমার কাছে জিনিসটা খুব
মানে মনে হচ্ছে যে সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, যে এটা আমি আগে ফরওয়ার্ড পয়েন্টার চেকিং করা বাদ দিয়ে, মানে ফরওয়ার্ড পয়েন্টারকে প্লাস প্লাস করার আগে আমি হচ্ছে দুইটা চেকিং, বারবার দুইটা চেকিং আমাকে করতে হচ্ছে প্রতিবারই, যতবারই ফরওয়ার্ড চেকিং ফরওয়ার্ডকে এক ধাপ বাড়াচ্ছি প্রতিবারই আমাকে দুইটা চেকিং করে আসতে হচ্ছে। বাট আমি কোডটাকে এভাবে লিখতে চাচ্ছি না, আমি চাচ্ছি কোডটাকে এভাবে লিখতে যে আমার ফরওয়ার্ড পয়েন্টারটাকে আমি প্লাস প্লাস করে দিব, তারপরে আমি চেকিং করব যে আমি কি ফার্স্ট বাফারের শেষে আছি নাকি লাস্টে আছি। ঠিক আছে, জাস্ট কোডটাকে এভাবে চেঞ্জ করার জন্য আমি নতুন একটা জিনিস বা একটা গার্ড আমার প্রতিটা বাফারে বসাই দিই। সেটা হচ্ছে আমি প্রতিটা বাফারের শেষে একটা করে এন্ড অফ ফাইল দিয়ে দিব। এন্ড অফ ফাইল যে পয়েন্টারটা, ফাইলের যে পয়েন্টারটা, এন্ড অফ ফাইল, এটাকে আমি দিয়ে দিব। দেখেন এতক্ষণ ধরে আমার বাফারের লেন্থ ছিল 9, সো 9 লেন্থে যখন ছিল তখন আই ছিল এই ফার্স্ট এন্ড অফ বাফারের জায়গায়, এই জায়গাটাতে, তাই না? কিন্তু যখন আমি এন্ড অফ বাফার এন্ড অফ ফাইল এইটাকে ফার্স্ট বাফারের শেষে দিয়ে দিলাম, তাহলে 9th লেন্থের মধ্যে একটা জায়গা আমার এন্ড অফ ফাইল পয়েন্টারটা নিয়ে নিল। এরপরে আমি আবার সেকেন্ড বাফার কে শেষ করলাম, কোড শেষ হলো, সেজন্য বললাম যে কোড শেষ হওয়ার ফাইল হচ্ছে এন্ড অফ ফাইল, এটা হচ্ছে এই পয়েন্টারটা। তারপরে আমার এই বাফারটা ফুল হয়নি, সেকেন্ড বাফারটা ফুল হয়নি, যেহেতু সেকেন্ড বাফারটা ফুল হয়নি তার লাস্টে যে আবার একটা এন্ড অফ ফাইল দিয়ে দিলাম। তো মোদ্দা কথা হচ্ছে আমি কোড লেখার আগে, সোর্স কোড লেখার আগে আমি শুরুতেই এরকম সাপোজ ধরেন 18 লেন্থের একটা বাফার ক্রিয়েট করছি। এটাতে আমি কি করব, আমি জানি যে আমার লাইন লেন্থের কোথায় 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমি একটা এন্ড অফ ফাইল দিব, আবার নতুন একটা বাফার 1 2 3 4 5 6 7 8 9, এখানে একটা এন্ড অফ ফাইল দিব। এরপরে আমি আমার কোডটাকে লিখব। ঠিক আছে, আই এন টি স্পেস আই কমা জে, তারপরে হচ্ছে সেমিকলন, দেন প্রথম বাফার শেষ, তারপরে আই ইকুয়াল টু আই প্লাস 1 সেমিকলন। যেহেতু সোর্স কোড শেষ তারপর লিখলাম এন্ড অফ ফাইল। বুঝা গেছে? আমি প্রতিটা বাফারের শেষে একটা গার্ড বা একটা সেন্টিনেল দিয়ে দিচ্ছি, যেটার নাম আমি দিয়ে দিচ্ছি এন্ড অফ ফাইল। এখন আমার কোডটা করাটা একটু ইজি হবে, সেটা হচ্ছে আমি প্রতিবারই আমার ফরওয়ার্ড পয়েন্টারটাকে এক ঘর করে আগায় দিব। আমার চেকিং করারই দরকার নাই যে আমি এন্ড অফ ফাইলে আছি কিনা, যতক্ষণ পর্যন্ত আমি এন্ড অফ ফাইলে না পৌঁছাচ্ছি। তাহলে দেখেন আগের কোডটা যে সিম্পলি একটা চেঞ্জ হবে, আমি ফরওয়ার্ড প্লাস প্লাস করব, যদি ফরওয়ার্ড ইকুয়াল টু ইএফ হয় তাহলে আমি দুইটা টেস্ট করব, নাহলে দুইটা টেস্ট করার দরকার নেই। এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, আগে দুইটা টেস্ট করে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে ফরওয়ার্ডকে এক ধাপ আগাচ্ছিলাম। এখন আমি আর এটা চেক করব না, আমি একদম সরাসরি একটা একটা করে ফরওয়ার্ড পয়েন্টার প্লাস করব আর দেখব যে আমার ফরওয়ার্ড কোনো কারণে এন্ড অফ পয়েন্টারের কাছে, এন্ড অফ ফাইল পয়েন্টারের কাছে চলে আসছে কিনা। যদি আসে তাহলে আমি এই দুইটা টেস্ট করব, আদারওয়াইজ আমি দুইটা টেস্ট করব না, যেটা প্রথম বাফারের লাস্টে আসছি না সেকেন্ড বাফারের লাস্টে আসছি। এই চেকিংটা শুধুমাত্র তখনই করব যখন আমার ফরওয়ার্ড পয়েন্টারটা এন্ড অফ ফাইল পয়েন্টারের কাছে আসবে। বুঝা গেছে জিনিসটা? এই দুইটা কোড বা এই যে গার্ড অফ অনার বা গার্ড অফ অনার বলছি, গার্ড অফ সোর্স কোড অথবা হচ্ছে সেন্টিনেলস, এই দুইটা কেন ইউজ করছি এটা কি বুঝা গেছে? আচ্ছা, মনে হচ্ছে বোঝা যায়নি। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, প্রথমে বলেন যদি আমরা ইনপুট বাফারিং জিনিস কনসেপ্টটা ইউজ করি তাহলে ইনপুট বাফারিং কেন করছিলাম, বাফারিং জিনিসটা কেন ইউজ করলাম? ম্যাডাম ফাস্ট করার জন্য। হ্যাঁ, আমার লেক্সিক্যাল অ্যানালাইজারের স্ক্যানিংটা স্পিড আপ করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো বাফার কয়টা ক্রিয়েট করেছিলাম আমরা প্রথমে একদম ইনিশিয়ালি? প্রথমে দুইটা ক্রিয়েট করেছিলাম। দুইটা করেছিলাম। বাফারের ফুল লেন্থ যদি হয় 18, তাহলে প্রতিটা বাফারের লেন্থ কত হবে? 9, তাই না? 18 যদি হয় তাহলে 9 9 করে। এখন আমরা এন্ড অফ ফাইল পয়েন্টারটা কোথায় রেখেছিলাম, কখন রেখেছিলাম এবং কোথায় রেখেছিলাম? যখন আমার সোর্স কোড শেষ হয়ে যাবে তখন হচ্ছে শেষ হয়ে গেছিল, তখন আমি এন্ড অফ ফাইল রেখেছিলাম, রাইট। তারপর আমরা কি করছিলাম, এই বাফারটাকে রিড করার জন্য দুই পয়েন্টার, একটা হচ্ছে লেক্সিন বিগিন পয়েন্টার আর এটা হচ্ছে ফরওয়ার্ড পয়েন্টার, রাইট?
Yes. আচ্ছা, এখন লেক্সিম বিগিন পয়েন্টারটাকে শুরুতে ইনিশিয়ালাইজ করে রেখে দিয়েছিলাম। এই কথাটাও পড়তে পারেন, ছবিটাও দেখতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হয়। একদম শুরুতে লেক্সিম বিগিন আর ফরওয়ার্ড রেখে দিয়েছিলাম। তারপর লেক্সিম বিগিনকে কতক্ষণ পর্যন্ত মুভ করব না? যতক্ষণ পর্যন্ত ফরওয়ার্ডে স্পেস বা এরকম কিছু পাবো যতক্ষণ পর্যন্ত কোনো লেক্সিম পেয়ে না যাচ্ছে ফরওয়ার্ড পয়েন্টারটা, ঠিক আছে? মানে কোনো স্পেস, সেমিকোলন, কোলন বা নিউ লাইন বা আদার্স অন্য কোনো ডেলিমিটার পেয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত লেক্সিম বিগিনকে মুভ অন করবো না। তাহলে ফরওয়ার্ড পয়েন্টার প্রথমে আই এর কাছে যাবে, তারপরে এন এর কাছে যাবে, তারপর টি এর কাছে যাবে, দেন একটা স্পেস পাবে, এবং আই এন টি কে সে প্যাটার্নটা কোন প্যাটার্নের সাথে ম্যাচ করে পাবে? কিওয়ার্ড আই এর পরে এন পরে টি, এই পুরো সিকোয়েন্সটা পাবে। তখন এটাকে একটা সে লেক্সিম বানাবে, দেন এটার জন্য একটা টোকেন জেনারেট করে সিম্বল টেবিলে রাখবে। তারপরে হচ্ছে আমি লেক্সিম বিগিনকে কোথায় মুভ অন করব? ফরওয়ার্ডের পরের যে ইয়েটা আছে সেটা। হ্যাঁ, ফরওয়ার্ড কেও এক ঘর মুভ করব তখন, আর লেক্সিম বিগিনকে ফরওয়ার্ড যেখানে আছে সেখানে মুভ করে নিয়ে যাব, তার মানে এই জায়গাটাতে। আচ্ছা, আমি ইয়াতে দেখাই বল পয়েন্টে। ম্যাম এই জায়গায় তো হচ্ছে হাফ বাফার মানে ফার্স্ট বাফারের ওই যে শেষে এন্ড অফ ফাইল তো লেখার জায়গা নাই, এখানে কিভাবে করবেন এটা? হ্যাঁ, এখনো তো ওটা আসেনি, আমি তো গতকালকে ক্লাস বোঝাচ্ছি। ওটা আগে কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা এটা দেখে নিচ্ছি আপনাদের কাছে, যাচ্ছি ওখানে, ঠিক আছে? ঠিক আছে, আপনার কোশ্চেন হচ্ছে ফার্স্ট বাফারের শেষে এন্ড অফ ফাইল তো লেখা না, রাইট? ইয়েস ম্যাম। হ্যাঁ, দেখাচ্ছি এটা। আচ্ছা, তাহলে আমরা এখন এই জায়গাটাতে আছি, রাইট? এখন আমি ফরওয়ার্ডকে মুভ করে জাস্ট এইখানে আসবো, আই এর জায়গাটাতে, এই জায়গাটাতে, ঠিক আছে? তারপরে লেক্সিম বিগিনকেও আমি ফরওয়ার্ডের কাছে নিয়ে চলে আসবো, এই এই পয়েন্টারটাকে আমি নিয়ে কোথায় আসবো? এইখানে। তারপর আবার লেক্সিম বিগিন ওখানেই বসে থাকবে, এন্ড ফরওয়ার্ড এক ঘর মুভ করবে, যতক্ষণ পর্যন্ত কোনো লেক্সিম না পাচ্ছে ততক্ষণ লেক্সিম বিগিন মুভ করবে না। এভাবে সে পুরো বাফারটা করে শেষ করবে। তো এর মধ্যে আমি বলেছিলাম যে একটা বাফারিং হচ্ছে ওয়ান স্কিম বাফার, একটা হচ্ছে টু স্কিম বাফার। ওয়ান স্কিম বাফারে কি হবে? যদি আমার লেক্সিমটা অনেক বড় হয়ে যায় তখন তো সে দেখা যাবে যে ফার্স্ট বাফারটাকে ক্রস করে চলে যাচ্ছে, তাই না? তখন কি করতে হবে? যে আপনার সেকেন্ড বাফারটাকে আগে রিলোড করতে হবে, তারপরে ফরওয়ার্ড পয়েন্টার আর লেক্সিম বিগিন পয়েন্টারটাকে সেকেন্ড বাফারে শুরুতে এনে রেখে দিতে হবে। এটা হচ্ছে ওয়ান স্কিম বাফার। কিন্তু যদি এরকম হয় যে আমি টু স্কিম বাফার ইউজ করি, যে আমার প্রথম বাফার এবং সেকেন্ড বাফার অল্টারনেটলি স্ক্যান করতে পারবো একই সাথে, তখন কি হচ্ছে যে আমি যেই আমার প্রথম বাফারটা শেষ হয়ে গেল, আমি আদার বাফারটা মানে আরেকটা যে বাফারটা আছে সেটাকে জাস্ট রিফিল বা ফিল্ড করে দিলাম। হ্যাঁ, দুইটা দুই রকম, একটা হচ্ছে ওয়ান স্কিম বাফার, একটা হচ্ছে টু স্কিম বাফার। এটা আমরা এতক্ষণ ছিলাম। এখন আসেন যে আমি বলছি আমরা যখন এই বাফারিংটা করছি, লেক্সিক্যাল অ্যানালাইসিস যখন একটা একটা করে ক্যারেক্টার রিড আউট বাই স্ক্যানিং করছে, তখন সে ভাবলো যে আমি যতবার ফরওয়ার্ড পয়েন্টারটাকে মুভ করছি আমার দুইটা টেস্ট করা লাগছে, যে আমি কোন বাফারের শেষে আসছি, ফার্স্ট বাফারের শেষে নাকি সেকেন্ড বাফারের শেষে। এই দুইটা চেকিং করার পরে আমি ফরওয়ার্ড পয়েন্টারটাকে মুভ করছি, রাইট? তো আমার কি করতে হচ্ছে? প্রতিবার ফরওয়ার্ড পয়েন্টার মুভ করার আগে দুইটা টেস্ট করে আসতে হচ্ছে, যেটা অবভিয়াসলি একটু টাইম কনজিউমিং। আমি চাচ্ছি অবশ্যই আমি ফরওয়ার্ড পয়েন্টারটাকে আগে মুভ করে দিব, এক ঘর আগে ইনক্রিমেন্ট করে দিব, বা এক ঘর ফরওয়ার্ড করে দিব, দেন হচ্ছে আমি টেস্ট দুইটা করব। এই কাজটা করার জন্য আমরা দুইটা সেন্টিনেল ইউজ করছি, বা দুইটা প্রহরী ইউজ করছি, বা দুইটা গার্ড ইউজ করছি আমার বাফার। কিভাবে? যে আমার যদি ম্যাম এটা পুরো ওয়ান বাফারটা স্কিম বাফারের জন্য। না, এটা ওয়ান স্কিম এবং টু স্কিম দুইটা বাফারের জন্য সেন্টিনেলটা ইউজ করার। আচ্ছা আচ্ছা, ওয়ান স্কিম বাফার কি বুঝান? পড়েই বুঝান, জান আমার কথা বুঝেন নাই ধরে পড়ে বুঝান। ওয়ান স্কিম বাফার বলতে কি বোঝাচ্ছি?
তমাল ম্যাম অ্যান্সার করতে হবে, অ্যান্সার না করলে তো কনসেপ্ট ক্লিয়ার হবে না। হ্যাঁ বলো। ওয়ান স্ট্রিম বাফারে ম্যাম আমরা শুধুমাত্র একটা ফরওয়ার্ড আর একটা লেগজিম ইউজ করতেছি যখন লেগজিম, হ্যাঁ। তো আমার যখন ফার্স্ট বাফার শেষ হয়ে যাবে, ধরো আমার কোনো লেগজিম পাইনি, ফার্স্ট বাফার শেষ হওয়ার আগে আমি একটা লেগজিমের মাঝামাঝিতে আছি, ঠিক আছে? এরকম হতে পারে না? সাপোজ ধরো এটাতেই দেখো, ধরো এইখানে তো আমার ফার্স্ট বাফারটা শেষ হয়ে গেছিল আয়ের পরে, তো আমি এটাকে একটা লেগজিম পেয়ে গেছিলাম বলে ঝামেলা হয়। কিন্তু ধরো এটা এরকম ইন্টিজার কি এরকম হতে পারতো না? এভাবে আমার কোডটা শেষ হয়ে গেল, সাপোজ ধরো এরকম হতে পারতো না? আমার ফার্স্ট বাফার শেষ হচ্ছে কোথায়? এই আয়ের পরে, ঠিক আছে? ইয়েস যখন ফার্স্ট বাফার শেষ হয়ে যাবে তখন কি করবা? ওয়ান স্ট্রিম বাফারে তখন কি করবা? তখন শুধু সেকেন্ড বাফারে চলে আসবো, আর তো কিছু করার না। সেকেন্ড না, চলে আসবো না, আগে সেকেন্ড বাফারটাকে রিলোড করব, ঠিক আছে? সেকেন্ড বাফার তো আমার কাছে এখন নাই, আমার কাছে ওয়ান স্ট্রিম বাফারের মধ্যে ফার্স্ট বাফার শেষ। এখন আমি ফার্স্ট বাফারের শেষে আসছি, এখন আমার কাজ কি? সেকেন্ড যে বাফারটা সেটাকে আগে আমাকে তো মেমোরিতে নিতে হবে, বাফারে কি আছে সেটা আমাকে আগে রিলোড করে জানতে হবে, Yes, ma'am. রাইট? ঠিক আছে, এরপরে আমি কি করব? ফরওয়ার্ড পয়েন্টার আর লেগজিম বিগিন পয়েন্টারটাকে কোথায় দিব? সেকেন্ড বাফারের শুরুতে না? ইয়েস ম্যাম হ্যাঁ। তো এখন আমি তো আয়ে ছিলাম, যখন আমার ফার্স্ট বাফারটা শেষ হয়েছে তখন আমি কোথায় বসেছিলাম? আয়ে, ইয়েস রাইট? এখন ওইটা যদি একটা লেগজিমই না হয়, তাহলে লেগজিম বিগিন এখন কোথায় পয়েন্ট করে আছে? সেকেন্ড বাফারের শুরুতে। তাহলে আইকে আমরা মিস আউট করে যাচ্ছি না? আইকে আমরা হারাই ফেলতেছি না? জি বুঝতে পারছি? বুঝতে পারছি এই জিনিস থেকে এখন বুঝা গেছে ওয়ান স্ট্রিম বাফারের ঝামেলাটা কি হচ্ছে? ইয়েস ম্যাম যখন আমি ফার্স্ট বাফারে লাস্টে ছিলাম তখন লেগজিম বিগিন পয়েন্ট করেছিল সাপোজ ধরো এইখানে আয়ের জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ। এখন যখন ফার্স্ট বাফার শেষ আমি সেকেন্ড বাফার লোড করলাম, লোড করার পরে কি হবে? লেগজিম বিগিন আর ফরওয়ার্ড পয়েন্টার এই দুইটাকেই আমি সেকেন্ড বাফারের শুরুতে নিয়ে গেলাম, তার মানে আমি এন এর কাছে নিয়ে আসলাম, ঠিক আছে? আইকে যদি লেগজিমটা নিয়ে ধরতে পারেন হ্যাঁ। এখন আই তো লেগজিম বিগিন তো আমি মুভ করে সেকেন্ড বাফারের শুরুতে নিয়ে চলে আসছি, তো আই তো ওভাররাইট হয়ে গেছে। বুঝতে ওকে, পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, এখন এইটার যাতে সমস্যাটা দূর করা যায় এজন্য আমরা আনলাম পরের কনসেপ্ট টু স্ট্রিম বাফার। আমরা দুইটাকেই একসাথে স্ক্যান করা শুরু করব, ফার্স্ট বাফারটাকেও আর সেকেন্ড বাফারটাকেও, দুইটাকে একসাথে। আমি কি বলেছিলাম? যে আমার কাছে দুইটা লেগজিম বিগিন পয়েন্টার থাকবে, দুইটা ফরওয়ার্ড পয়েন্টার থাকবে, বলেছিলাম না? ইয়েস ম্যাম তো যখনই আমি সেকেন্ড কারেন্ট বাফারটা সাপোজ ধরেন শেষ করে দিচ্ছি, তো আমার তো সেকেন্ড বাফারটা লোড করার আর দরকার নাই, আমার কাছে সেকেন্ড বাফারের জন্য একটা ফরওয়ার্ড পয়েন্টার আছে, একটা লেগজিম বিগিন পয়েন্টার আছে, আর ফার্স্ট বাফারের শেষে একটা লেগজিম বিগিন পয়েন্ট করে আছে। তো আমার কাছে যখন এরকম দুইটা বাফারের স্কিম এসে যাচ্ছে তখন আমি কি করছি? ফার্স্ট বাফারের একদম এন্ডে লেগজিম বিগিন পয়েন্ট করে আছে, ফরওয়ার্ড পয়েন্টার করে পয়েন্ট করে আছে, তো আমার কাজ শেষ, আমার জাস্ট ফার্স্ট বাফারটা শেষ হয়ে গেছে। তখন আমি কি করছি? সেকেন্ড বাফারের জন্য জাস্ট ফরওয়ার্ড পয়েন্টারটাকে মুভ করে দিব, লেগজিম বিগিন আমার আইতেই বসে থাকবে। বুঝা গেছে? বুঝতে পারছি ম্যাম আচ্ছা, এখন এইটার জন্য যে কোডটা লিখেছিলাম সেটা হচ্ছে এটা, যে আমি যদি কোনো কারণে ফরওয়ার্ড আমার ফার্স্ট হাফের শেষে চলে আসে তাহলে মুভ করায় আমাকে দুটো টেস্ট অবশ্যই করে আসতে হচ্ছে। সেটা হচ্ছে আমি কি ফার্স্ট বাফারের শেষে চলে আসছি অথবা আমি কি সেকেন্ড বাফারের শেষে চলে আসছি। ক্লিয়ার? এখন এটা আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা ফরওয়ার্ড পয়েন্টারকে জাস্ট একবার মুভ করার জন্য কেন আগে দুইটা টেস্ট করতে যাব? আমি ফরওয়ার্ডটাকে মুভ করে দিই, তারপরে দুইটা টেস্ট করি, ঠিক আছে?
এটা আমি চাচ্ছি যে ফরওয়ার্ডটাকে আমি এক ঘর মুভ করে দিয়ে দুইটা টেস্ট করব, নর্মাল সি কোডে যেটা হয় যে আমি আগে ইনক্রিমেন্ট করব তারপর টেস্ট করব। এর জন্য যেটা আমরা করলাম, সেন্টিনেল ইউজ করলাম বা গার্ড ইউজ করলাম, যে প্রতি বাফারের শেষে একটা করে এন্ড অফ ফাইল দিয়ে দিলাম। দেখেন ফার্স্ট বাফারের শেষে এন্ড অফ ফাইলও দিয়ে দিছি, সেকেন্ড বাফারে একদম শেষে এন্ড অফ ফাইল দিয়ে দিচ্ছি। আর এই যে এই এন্ড অফ ফাইলটা, যেটা এই এন্ড অফ ফাইল, এটা কিসের এন্ড অফ ফাইল? এটা ম্যাম বাফারের কিসের? বাফার যে শেষ ফাইলের, মানে ফাইলের বাফার শেষ না, ফাইলের মানে সোর্স আচ্ছা। কোডটা যে শেষ হয়েছে, বাফার শেষে তো আমি দিয়ে দিচ্ছি। বাফার শেষের এন্ড অফ ফাইল হচ্ছে এইটা একটা ফার্স্ট হাফের, আর সেকেন্ড হাফের হচ্ছে এইটা। আর এই এন্ড অফ ফাইলটা Source হচ্ছে code-এর সোর্স কোড যে শেষ হয়ে গেছে সেটা। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আপনি কি করতে পারবেন? আপনি জাস্ট ইজিলি, যেরকম আমরা সি কোডে করব, প্রথমেই ফরওয়ার্ড পয়েন্টারটাকে মুভ করে দিব এক ঘর, করার পরে আমি চেকিং করব আমি কি কোনো এন্ড অফ ফাইলে পৌঁছাইছি কিনা। যদি কোনো ভাবে এন্ড অফ ফাইলে পৌঁছায় তাহলে এটা কি ফার্স্ট বাফারের এন্ড অফ ফাইল। যদি ফার্স্ট বাফারের এন্ড অফ ফাইল হয় তাহলে সেকেন্ড বাফার রিলোড করব। যদি এটা ফার্স্ট বাফারের এন্ড অফ ফাইল না হয় তাহলে কি এটা সেকেন্ড বাফারের এন্ড অফ ফাইল। যদি সেকেন্ড বাফারের এন্ড অফ ফাইল হয় তাহলে আবার ফার্স্ট বাফার রিলোড করব, ঠিক আছে? আর যদি এটা দুইটার কোনোটা না হয় তাহলে কি এটা সোর্স কোডের এন্ড অফ ফাইল। তার মানে আমার লেক্সিক্যাল অ্যানালাইসিসের কাজ শেষ। বুঝা গেছে? বুঝতে কি পেরেছি? সেকেন্ড বাফারের এন্ড অফ ফাইল হলে ফার্স্ট বাফার লোড করব কেন? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন। থ্যাংক ইউ তো আমার যে আপনি কোশ্চেনটা করছেন। আমি ভাবছি এটা আমাকে আলাদা করে বলা লাগবে। দেখেন, আমি এখানে 18 লেন্থের একটা বাফার ইউজ করছি, তাই না? আমার সোর্স কোডটা 9 হচ্ছে ছোট, যে ইন্টিজার i, j i ইকুয়াল টু i প্লাস 1 শেষ। কিন্তু একটা সোর্স কোড কি আসলে এত ছোট হয়? না, এখন ধরেন আমি আপনাকে সাপোজ ধরেই নিলাম যে 18 লেন্থের না 100 লেন্থের একটা বাফার দিছিলাম, যেটাকে আপনি 50 লেন্থ করে দুই ভাগ করছিলেন। সাপোজ আপনার সোর্স কোডটা এখানে লেখা শেষ হয়নি, তাহলে কি হইতো? ধরেন যে ফুল সোর্স কোডটা আপনার কাছে আছে, তাহলে ফুল সোর্স কোডটা কি লেখা শেষ হইতো এই 18 লেন্থের ফুল বাফারটাতে? হইতো না, তাই না? হইতো কি? হয়তো ধরেন না। আপনার কাছে একটা 100 লেন্থের একটা বড় সোর্স কোড আছে, তখন 18 লেন্থের বাফারে এটা লিখে শেষ করতে পারতেন না, পারতেন? না, তখন এই এন্ড অফ ফাইলটা কি থাকতো? থাকতো না। তখন থাকতো i ইকুয়াল টু i প্লাস 1, j ইকুয়াল টু সাপোজ ধরেন j ইকুয়াল টু 10, তাই তো? j ইকুয়াল টু 10, এই যে 10 তারপরে সেমিকোলন, এটা তো আমি আর লিখতে পারলাম না, কিন্তু আমি সেকেন্ড বাফারের শেষে চলে আসছি। তখন আমি কি করব? ব্যাস, তো ধরেন এরকম ইন্টিজার i, j i ইকুয়াল টু i প্লাস 1, j ইকুয়াল টু 10, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফুল সোর্স কোড ধরে নেন। এখন এটাকে আমি দিছি 18 লেন্থের একটা বাফার, যেটা প্রতিটার পোর্শন, প্রতিটা লেন্থ হচ্ছে, প্রতিটা বাফারের লেন্থ হচ্ছে 9 লেন্থ করে। এখন আমি সোর্স কোডটাকে এখানে সেট করছি, ইন্টিজার সেট করতে পারছি, স্পেস i, j সেমিকোলন, তারপর যেহেতু ফার্স্ট বাফারের শেষ তাই এন্ড অফ ফাইল দিছি, তারপর আবার শুরু করছি সোর্স কোডটা i ইকুয়াল টু i প্লাস 1 সেমিকোলন, তারপরে দিলাম j ইকুয়াল টু। এখন কি দেয়া বাকি আছে? নতুন করে আবার দুইটা বাফার। হ্যাঁ, রাইট, নতুন করে আমার আবার দুইটা বাফারকে ক্রিয়েট করা লাগবে। বুঝা গেছে? তখন আমি কাকে দিতে পারবো? 10 আর সেমিকোলন। তো পরের বাফারটা কিভাবে হইতো? পরের বাফারটা এইভাবে হইতো না, দেখেন এটা হচ্ছে 18, এটা হচ্ছে 1। তখন পরের বাফারটা কিভাবে আসতো? 10 সরি ইকুয়াল টু 10, হ্যাঁ, তারপরে হচ্ছে সেমিকোলন, দেন এখানে আমি লিখতাম এন্ড অফ ফাইল। আর 9 লেন্থ কোথায় শেষ হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে ফার্স্ট বাফারের এন্ড অফ ফাইল, আর এটা হচ্ছে লাস্ট বাফারের এন্ড অফ ফাইল। এভাবে লিখতাম না? হ্যাঁ, তাহলে এই বুঝতে যে পারছি। নরমাল কোশ্চেনটা করলেন যে ম্যাডাম সেকেন্ড বাফার শেষ হয়ে গেলে আবার কেন ফার্স্ট বাফার লোড করব, এটা কি উত্তর পেয়েছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখেন মিস, যখন তাহলে এটা আবার হচ্ছে আমার নতুন একটা বাফারে হচ্ছে ওটা রিলোড করতে হবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যতটুকু কোড নিয়ে কাজ করা শেষ হয়ে গেল, ওটার জন্য তো লেক্সিন জেনারেট হয়ে গেল, টেপন বানানো হয়ে গেল। এখন আমি চলে আসছি বাফার শেষ, তাহলে কোড শেষ হয়নি, বাফার শেষ হয়েছে, কোড শেষ হয়নি, কারণ ওই কোডটাকে আবার বাফারে বসানোর জন্য আবার ফার্স্ট হাফটাকে রিলোড করা লাগছে। ঠিক আছে, করে আমি আবার কোডটাকে বসায় বসে একটা করে লেক্সিন জেনারেট করে লেক্সিন বানাই, টোকেন জেনারেট করব। এখন দেখেন এখানে যখন সোর্স কোড শেষ, তখন মানে কি আপনার তো কোডই শেষ, আপনার কি আর ফার্স্ট করে মুভ করার দরকার আছে, মুভ অন No, করার? yes. এই যে এখানে তাহলে কোন শর্তটা কাজ করছে, এখানে শর্তটা কাজ করছে এন্ড অফ ইনপুট। তো আমার লেক্সিক্যাল অ্যানালাইসিসের কাজ শেষ। বুঝতে পেরেছি Yes, পুরো ma'am. প্রসেসটা? Yes. এখন আর কারো কোনো ডাউট আছে ইনপুট বাফারিং বা সেন্টিনেল বা কিভাবে ওয়ান স্ক্রিন বাফার রিড করে, কিভাবে টু স্ক্রিন বাফার রিড করে, কেন সেন্টিনেল ইউজ করলাম? আচ্ছা, যারা ঘুমের মধ্যে আছেন, সাপোজ স্বাভাবিক বৃষ্টি, একে তো বৃষ্টি, তার মধ্যে গরম থেকে রক্ষা পাইছেন, তার মধ্যে হচ্ছে সকাল 8:30টার ক্লাস, যারা ঘুমের মধ্যে আছেন তারা অবশ্যই, আজকে যেহেতু রেকর্ড করার পারমিশন দিছি, কিন্তু পারমিশনটা অ্যাকচুয়ালি আর্মি অফিসারদের জন্য দিচ্ছি, সিভিলদের জন্য দিই নাই, তারা একটু রেকর্ডিংটা অবশ্যই দেখবেন। আর যদি রেকর্ডিং দেখে না আসে, আবার আমারে জিজ্ঞেস করেন যে ইনপুট বাফারিং আর সেন্টিনেল কি, আমি আপনাকে বই ধরাই দিব, স্লাইড ধরাই দিব, আপনি বুঝায় আমাকে বুঝাবেন। ঠিক আছে, সেদিন আমি আপনার স্টুডেন্ট হব, আপনি আমার টিচার হবেন। ক্লিয়ার? যারা হচ্ছে ক্লাসটা ঠিক মতো শুনছি না, যারা শুনছি তারা যে কোনো কোশ্চেন করতে পারেন আগের পড়াগুলো নিয়ে, যদি বোঝার কোনো অসুবিধা থাকে। আচ্ছা, এখন দেখেন আমাদের তাহলে আমাদের প্রথম কাজ ছিল লেক্সিক্যাল অ্যানালাইজারে কি কি কাজ সেটা বোঝা, তারপরে হচ্ছে লেক্সিক্যাল কি, প্যাটার্ন কি বা ডেসক্রিপশন কি, এন্ড টোকেন কিভাবে জেনারেট করতে, এটা বুঝলাম। তারপরে কিভাবে আমি আমার এই লেক্সিক্যাল অ্যানালাইজার স্ক্যানিংটাকে স্পিড আপ করতে পারি, তার জন্য ইনপুট বাফারিং কনসেপ্ট আনছি, আর বাফারিংটাকে আরো কত বেশি এফিশিয়েন্ট করা যায় যেন সেন্টিমেন্ট কনসেপ্ট আনছি। ঠিক আছে, বুঝতে পেরেছি? আমি আজকে বারবার বলছি যে আমি আজকে একটু স্লো আগাবো, কারণ আপনি কম্পাইলারে আমি ফার্স্ট মুভ অন করতে চাই না। এটা যদি ডেটা স্ট্রাকচার বা সি এর কোনো ক্লাস হতো আমি অবশ্যই ফার্স্ট মুভ অন করে যেতাম, কিন্তু কম্পাইলারে যদি পিছনের কনসেপ্টটাকে ক্লিয়ার করে না আসেন, ফার্স্ট মুভ করে আমার কোনো লাভ নেই, আপনাদের তো লাভ নাই। আমি মুভ অন করে আপনাদের ক্ষতি করতে চাই না। তো যদি কারো কোনো বোঝার অসুবিধা থাকে অবশ্যই আমাকে এখনই বলতে পারেন, পরে বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আমাকেও বুঝতে হবে আপনি কতটুকু বুঝে আসছেন, নাকি কোনো কিছু না বুঝে এসে আমাকে প্রশ্ন করছেন। সাপোজ ম্যাডাম সেন্টিনেল কি, এই ধরনের কোশ্চেন করলে মানে আপনি কিছুই পড়ে আসেন নাই, আপনি জাস্ট আমার কাছে থেকে আবার সেকেন্ড টাইম বুঝতে আসছেন। এই ধরনের কোশ্চেন যাতে না হয়, বুঝতে পারেন যে ম্যাডাম ওয়ান স্ট্রিম ব্যাপারটা বুঝছি, কিন্তু এই জায়গাটায় কি বলেছিলেন বা আমি রেকর্ডিংটা শুনেছি বুঝতে পারি, এই ধরনের কোশ্চেন অ্যাকসেপ্টেড। কিন্তু একদম সরাসরি ম্যাডাম ইনপুট বাফারিং কি, সেন্টিনেল কি, এই ধরনের কোশ্চেন করলে দ্যাট মিনস আপনি রেকর্ডিং শুনেন নাই, ক্লাস মতো ফলো করেন নাই, আমার ক্লাস ফলো করেন। এই ধরনের কোশ্চেন করলে সেদিন আপনি আমার টিচার হয়ে যাবেন, আমি আপনাকে কোশ্চেন করবো বসে বসে। ওকে, আচ্ছা। তো কম্পাইলারে যেহেতু এখন দেখেন আমরা তো আস্তে আস্তে ল্যাবটাকে বোঝার চেষ্টা করবো, তাই না? ল্যাবে আমরা যখন ইমপ্লিমেন্টেশনে যাব তখন আমাদেরকে থিওরির অনেক কনসেপ্ট ইউজ করতে হবে। অবভিয়াসলি থিওরিটাকে আমরা ক্লিয়ার করেই আসবো, কারো যেন মনে কোনো ডাউট না থাকে যে এই জিনিসটা থিওরিতে বুঝি নাই, তাহলে কিন্তু ল্যাবে যায় আবার সেম কোশ্চেন করবে, এন্ড জিনিয়া ম্যাডাম বা অনন্যা ম্যাডাম বলবে এটা তো থিওরিতে বোঝানো হয়েছে, তাহলে আপনি কি বুঝে আসলেন? ঠিক আছে, এই ধরনের যেন সিচুয়েশন ক্রিয়েট না হয়। আচ্ছা, এখন আসেন টোকেন। টোকেনটাকে রিকগনিশন করতে হবে। কি ধরনের টোকেন? তো এখানে দেখেন 3 ধরনের এক্সাম্পল দিচ্ছে। একটা হচ্ছে স্টেটমেন্ট, এটা আমি শিওর যে আপনারা মনে হয় থিওরি অফ কম্পিটিশনে দেখে আসছেন এই ধরনের টোকেন গুলাকে। আচ্ছা, একটা হচ্ছে স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট আমরা কোনটাকে বলি? ধরেন এই যে এখানে যে লিখলাম ইন্টিজার আই কমা জে সেমিকোলন, এটাকে একটা স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেটমেন্ট, হ্যাঁ সিঙ্গেল স্টেটমেন্ট। আর এক্সপ্রেশন কোনটাকে বলি? আচ্ছা, স্টেটমেন্টের আমি একদম নিচ থেকে যাই, হ্যাঁ নিচ থেকে উপরে গেলে গ্রামারটা বোঝার সুবিধা হয়। দেখেন টার্ম আমরা কোনগুলাকে বলছি? আমরা টার্ম বলছি আইদার আইডি কে অথবা নাম্বারকে। আমরা কি জানি এই সোজা লাইনটা কি মিন করে? জি মিস, টার্ম ইকুয়াল টু নাম্বার। হ্যাঁ, টার্ম ইকুয়াল টু নাম্বার না, টার্ম ইকুয়াল টু না, আমি সোজা লাইনটার কথা বলেছি। আপনি যেটা বলছেন ওটা হচ্ছে অ্যারো সাইনটার কথা বলছেন।
আমি বলছি আমার কেন এটা ক্লিক হচ্ছে না, আমি বলছি এই লাইনটার কথা, এটা কি মিন করে? টার্ম ইকুয়াল টু নাম্বার, কিন্তু এখানে তো টার্ম ইকুয়াল টু আইডি, তারপরে এই লাইনটা দেওয়া, এটা মিন করে কি তাহলে? অথবা অথবা, হ্যাঁ, অর টার্ম ইকুয়াল টু আইডি অথবা টার্ম ইকুয়াল টু নাম্বার। ওকে, তাহলে টার্মকে আমরা কিভাবে ডিফাইন করছি? যে টার্ম শুড বি অ্যান আইডি অর শুড বি এ নাম্বার। আইডির প্যাটার্ন বা ডেসক্রিপশন কি দিছি? যে লেটার্স ফলোড বাই সাম লেটার্স এন্ড ডিজিট, এন্ড নাম্বারের আমি এতক্ষণ পর্যন্ত যে ডেসক্রিপশন দিছি সেই অনুযায়ী এনি কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, বা এনি কনস্ট্যান্ট নিউমেরিক ভ্যালু। ওকে, তাহলে টার্ম শুড বি অ্যান আইডি অর আ নাম্বার। বুঝা গেছে? টার্ম কি জিনিস? Yes, miss. আপনারা কি, আমি যখন পড়াই আপনারা কেউ নোট করেন? Yes, miss. নোট কিন্তু ক্লাসের সবাই করে না, হ্যাঁ, তো ওই 4-5 জনই করে। তো যেটা হয় যে কি বা পরে পরীক্ষার আগে বা ল্যাব খোলার আগে আমরা একজনের নোট আরেকজনের সাথে শেয়ার করি, বুঝি। তো এটা দরকার যে ক্লাসের জন্য অ্যাটলিস্ট একজন হলেও নোট করে, ঠিক আছে? না হলে যেটা হবে, আমি যে বললাম কথাটা যে টার্ম শুড বি অ্যান আইডি অর এ নাম্বার, এটা আপনি যদি নোট না করেন, আপনারা যখন আবার প্রায় 1 সপ্তাহ পর সিটি দিতে যাবেন তখন বুঝবেন টার্ম বলবেন যে টার্ম ইকুয়াল টু আইডি, অথবা বলবেন যে টার্ম ইকুয়াল টু নাম্বার। ওই যে অর জিনিসটা আছে এটা আপনারা বলবেন, ঠিক আছে? এটা যেন না হয়। ক্লিয়ার? এখন ধরেন যে টার্ম ইকুয়াল টু, তাহলে কি হলো? আমি কি বললাম যে আমি গ্রামারটাকে আপনাদের নিচ থেকে উপরে বুঝাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো টার্ম ইকুয়াল টু আইদার আইডি অর টার্ম ইকুয়াল টু নাম্বার, রাইট? এটা কি বোঝা গেছে? তাহলে এখন আমাকে বলেন, আমি যদি এইভাবে লিখি, টার্ম বলতে আমি টি লিখলাম, হ্যাঁ, টি। তো টি ইকুয়াল টু যদি আমি লিখি 1 2 3, এটা কি টার্ম মিন করবে? এটা কি টার্মের ভ্যালিড এক্সাম্পল? জি মিস। আচ্ছা, এ বি 1 2, এটা কি টার্মের ভ্যালিড এক্সাম্পল? জি মিস। তারপরে হচ্ছে 1 1 এ বি, এটা কি টার্মের ভ্যালিড এক্সাম্পল? নো মিস। নো মিস, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসুন পরের এক্সাম্পলটা, সেটা হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন আমরা কাকে বলছি? এক্সপ্রেশন শুড বি টার্ম, মাঝখানে একটা রিলেশনাল অপারেটর থাকবে, দেন টার্ম। মানে একটা রিলেশন অপারেটরের দুই পাশে যদি টার্ম থাকে সেটাকে আমরা একটা এক্সপ্রেশন বলতে পারি। অর এক্সপ্রেশন ক্যান বি অলসো আ টার্ম, বা টার্ম ক্যান বি অলসো অ্যান এক্সপ্রেশন। তো আমি যে এতক্ষণ ধরে এক্সাম্পল গুলা দেখাইলাম, ইকুয়াল টু যদি লিখি 1 2 3, এটাকে কি এক্সপ্রেশন বলা যাবে? জি মিস। যাবে। যদি লিখি ইকুয়াল টু এ এ বি 1 2, এটাকে কি এক্সপ্রেশন বলা যাবে? না মিস। যাবে না? যাবে। যাবে। কেন যে যাবে না বললেন তাকে আবার বুঝাই। দেখেন, আমি বলছি এক্সপ্রেশন ক্যান বি এ টার্ম and term can be an ID or a number. তো এটা যদি একটা টার্ম হয়, AB12 কে কি টার্ম বলা যাবে যিনি না বললেন? মিস যাবে। তাহলে AB12 কে কি এক্সপ্রেশন বলা যাবে? জি মিস। আচ্ছা, অথবা এক্সপ্রেশনের আরেকটা কি ডেফিনেশন দিচ্ছি, যে এক্সপ্রেশন শুড বি টার্ম রিলেশনাল অপারেটর টার্ম। এখন রিলেশনাল অপারেটরের মধ্যে কি কি আসতে পারে বলেন? রিলেশনাল অপারেটর কি কি আছে বলেন? লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল। নট ইকুয়াল। এটা অথবা এটা অথবা এটা বলতে চাচ্ছেন তো? জি মিস। আচ্ছা, ঠিক আছে।
আপনারা রিলেশনাল অপারেটর বলতে কি বোঝেন বলেন? ওগুলো ম্যাম কন্ডিশনাল কিন্তু- অপারেটর। হ্যাঁ, রিলেশনাল অপারেটর বলতে কি বোঝেন? মিস দুইটা অপারেন্ডের মাঝখানে কম্প্যারিজন করে। আচ্ছা, শুধু কম্পারিজনকে রিলেশনাল অপারেটর বলি। আচ্ছা, সিতে কি কি অপারেটর শিখছেন বলেন? Means Assignment equal, equal, operator. greater than, or equal, less than. না, ইকুয়াল ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, লেস দেন, আমি এটা শুনতে চাইনি। সিতে মিস অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, arithmetic আর operator, অ্যারিথমেটিক অপারেটর, আর আর কিছু শিখেন নাই? লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর, হ্যাঁ। আর এর পুরা ক্লাস ঝালা হয়ে যাবে কম্পাইলার করতে গেলে। বলেন আর কি শিখছেন? আমার মাথায় তো আরো দুই Ternary তিনটা আসছে, operator। আপনাদের টার্নারি অপারেটর। আর টুয়াইস। হুম, কি কি বিটওয়াইজ Ma'am, অপারেটর, bitwise এটা হ্যাঁ, রাইট। তো এই ধরনের অপারেটর গুলো শিখছেন না? ঠিক আছে, এখন বলেন, এই যে বললেন লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটর, তারপর টার্নারি অপারেটর, এই অপারেটর গুলোর মধ্যে রিলেশনাল অপারেটর কোনগুলো? Is equal, less than equal, greater than equal. আচ্ছা, আর লজিক্যাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, এগুলো কোনো রিলেশন ওদের মধ্যে, তাই না? দেখেন, উত্তর যখন দিব কনফিডেন্স সহকারে দেবো। আমি যদি উত্তর মানে প্রশ্ন করে আপনাদেরকে পেঁচাই ফেলি আর আপনি যদি পেঁচাই যান, তার মানে আপনি কনফিডেন্স নেন, এটা তো হওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা আসেন, যে কোনো কম্পারিজন অপারেটর ইজ আ রিলেশনাল অপারেটর। ঠিক আছে, বোঝা গেছে? জি মিস। আচ্ছা, এবার এক্সপ্রেশন বোঝা গেছে, টার্ম বোঝা গেছে। এক্সপ্রেশন আর টার্ম নিয়ে কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে এক্সপ্রেশন আর টার্ম নিয়ে? আচ্ছা, এবার আমরা স্টেটমেন্ট শিখি। দেখেন, স্টেটমেন্ট মানেই হচ্ছে ইফ এলস। ইফ এক্সপ্রেশন ইজ ট্রু দেন স্টেটমেন্ট, অথবা ইফ এক্সপ্রেশন ইজ ট্রু দেন স্টেটমেন্ট, এলস স্টেটমেন্ট, অথবা শুধু একটা এমটি সেটও একটা স্টেটমেন্ট। কি বললাম? ইফ এক্সপ্রেশন ইজ ট্রু দেন স্টেটমেন্ট, এই পুরাটা একটা স্টেটমেন্ট। ওকে, ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট, এলস স্টেটমেন্ট, এটা পুরাটা একটা স্টেটমেন্ট, অথবা শুধু একটা এমটি সেটও একটা স্টেটমেন্ট। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, এখন যদি এটাকে একদম শর্টকাটে লিখি, আমরা যেরকম থিওরি অফ কম্পিটিশনেই মনে হয় এটাকে শর্টকাটে লিখতাম, আপনাদের মনে আছে কিনা? আমার তো কিছু কিছু মনে পড়ে, যদিও আমি থিওরি অফ কম্পিটিশন অনেক দিন পড়াই না। সেটা হচ্ছে ইফ ই দেন এস, তারপরে আচ্ছা এটা এত ফাঁকা আছে, এটাকে সিলেক্ট করো। দেখো, অথবা ইফ ই দেন এস, এলস এস, অথবা হচ্ছে শুধু একটা এমটি সেট। এমটি সেটকে আপাতত একটা সিম্বল এন্ট্রি দিতে হবে, এটাকে এখন খুঁজে বের করতে হবে সিম্বল। আচ্ছা, এটাকে দিয়ে বুঝাই আপাতত এমটি সেট। ঠিক আছে, যদিও এটা এমটি সাইন না, তারপর এটাকে দিয়ে বুঝছিলাম। আচ্ছা, এবার কাকে ডিফাইন করব? এক্সপ্রেশন। এক্সপ্রেশন ক্যান বি টার্ম, রিলেশনাল অপারেটর টার্ম, অথবা শুধু টার্ম। ঠিক আছে, আর টার্ম হচ্ছে আইডি,
অথবা নাম্বার। ক্লিয়ার? আমি ওই জিনিস থেকে জাস্ট ছোট করে দেখালাম, এতক্ষণ ওটা বড় করে লেখা ছিল, এটাকে জাস্ট ছোট করে বুঝাইলাম। ওকে, আচ্ছা এখন আসেন পরের জায়গায়। এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? Yes. এই ডেসক্রিপশন বা কাকে টার্ম বলে, কাকে এক্সপ্রেশন বলে, কাকে স্টেটমেন্ট বলে, এটা বুঝতে কারো যদি কোনো অসুবিধা না থাকে তাহলে পরেরটাতে চাই। এখন আপনারা দেখবেন যে এক একটার প্যাটার্ন কিভাবে লিখতে হয়। প্যাটার্নের লেখার আগে মনে করেন আমি আইডির প্যাটার্ন লিখবো, নাম্বারের প্যাটার্ন লিখবো, জাস্ট এইভাবে। এটা বোঝার জন্য আপনাকে আগে এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলোকে আমরা বলতেছি প্রাইমিটিভস বা প্রিমিটিভস। প্রিমিটিভস বলে, অনেকে প্রাইমিটিভস বলে, যেটা আপনি স্বচ্ছন্দ বোধ করেন সেটা বলবেন। ঠিক আছে, দেখেন প্রথম প্রিমিটিভটার নাম হচ্ছে ডট। এটা হচ্ছে এনি ক্যারেক্টার। ডট মানে হচ্ছে আপনার ওখানে এ বি সি ডি এফ দিয়েছে, আর কিবোর্ডের যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারেন ডট বোঝানোর জন্য, এক্সেপ্ট নিউ লাইন। ওকে, ডট বলতে আপনি এনি ক্যারেক্টার ইউজ করতে পারেন এক্সেপ্ট নিউ লাইন। আচ্ছা, এইটা আপনারা অবশ্যই খাতায় লিখবেন। এখন আমি যতটুকু পড়াবো, যে যে প্যাটার্ন গুলা বলবো, এগুলাকে খাতায় লিখবেন। যতক্ষণ খাতায় লিখবেন না ততক্ষণ মাথায় ঢুকবে না। যদিও আমি বুঝাচ্ছি যখন তখন ঢুকে যাবে, যতক্ষণ খাতায় লিখবেন না ততক্ষণ আপনার মাথায় স্থায়ীভাবে থাকবে না। আর প্রতিটা ল্যাবের জন্য এখন থেকে সোর্স কোড দেওয়া হবে, টোকেন জেনারেট করতে দেওয়া হবে, লেক্সিম বানাইতে দেওয়া হবে। প্রতিটা ল্যাবের জন্য এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে আপনি প্যাটার্ন বুঝবেন না, প্যাটার্ন না বুঝে লেক্সিম বানাতে পারবেন না, আর লেক্সিম বানাইতে না পারলে টোকেন জেনারেট করতে পারবেন না। বুঝতে পারছি? সো যারা বুঝতে চান, কম্পাইলার ল্যাবে ইজি বানাইতে চান, কম্পাইলারটাকে ইজি গোয়িং করতে চান, এন্ড কম্পাইলারে সবকিছু নিজের থেকে চেষ্টা করে বুঝে পারতে চান, তারা এই মুহূর্ত থেকে নোট করেন। ওকে, সো যদি আমার কোডে ডট বল কিছু থাকে, এই ডটটাকে আমি এনি ক্যারেক্টার হিসেবে চিহ্নিত করতে পারি এক্সেপ্ট নিউ লাইন। এখন বলেন হোয়াইট স্পেস কি ডটের মধ্যে পড়ে নাকি পড়ে না? পড়ে না ম্যাম, পড়ে না। আচ্ছা, পড়ে না কেন রে? কে বললো পড়ে না? কেন পড়ে না? ম্যাম, ওইটা তো ক্যারেক্টার না কোনো। হোয়াইট স্পেস কোনো ক্যারেক্টার না, এটা কি তাহলে? ম্যাডাম হোয়াইট White স্পেস space কোনো character- এমটি ক্যারেক্টার, তার মানে তো কোনো ক্যারেক্টার না। আচ্ছা না, হোয়াইট স্পেস, আচ্ছা এমটি ক্যারেক্টার, ওকে ঠিক আছে, তোমরা যদি এমটি ক্যারেক্টারও বলো তাও ওটা একটা ক্যারেক্টার। ম্যাম এমটি ক্যারেক্টার তো না। এক্স্যাক্টলি, দাঁড়াও, যদি আমরা সিতে হোয়াইট স্পেস লিখি কি হয়ে লিখি? ম্যাম মানে এটা আমি- তো আছে 30। হ্যাঁ আমি ক্যারেক্টার হবে রাইট, কারণ সিঙ্গেল কোটেশন দিয়ে লেখা যায়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ যে এই উত্তরটা দিল। কে দিল আমি জানি না, সুমাইয়া মনে হয় দিছে, গলা শুনে মনে হলো। সো আমার ব্যাটারি ইজ রানিং লো, এখন একটা যেটা করতে হবে চার্জে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, অবভিয়াসলি ওটা একটা সিঙ্গেল ক্যারেক্টার, কারণ আমি যখন কোনো কিছুর সাথে চেকিং করতে চাই যেটা একটা সিঙ্গেল ক্যারেক্টার কিনা, সাপোজ আমি এস একটা ক্যারেক্টার, এটাকে আমরা যখন চেকিং করি এভাবে করি না, সিঙ্গেল ক্যারেক্টারের মধ্যে একটা স্পেস যেভাবে, আরে আমার কোটেশনটা আসতেছে না কেন, উল্টা কোটেশনটা আসে না কেন? সাপোজ ধরেন এইভাবে লিখি না, একটা স্পেস দিয়ে, যে এসে আসলে একটা স্পেস পড়ছে কিনা এটা চেকিংটা করি না, তাহলে এটাকে তো একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতেছি, তাহলে এটা একটা ক্যারেক্টার। যে বললেন যে হোয়াইট স্পেস একটা ক্যারেক্টার না, তাকে উত্তরটা দিচ্ছি, বা যারা বুঝেন নাই যে হোয়াইট স্পেস কেন একটা ক্যারেক্টার, এটা কি ক্লিয়ার এখন? ক্লিয়ার ম্যাম। থ্যাংক ইউ। এক মিনিট একটু, আর যদি আপনাদের ক্লাস আচ্ছা, আপনারা একটু ব্রেক নেন, 9:30 আবার রিস্টার্ট করি, কারণ আমার চার্জ দিতে হবে। ঠিক আছে, আপনারা 10 মিনিটের ব্রেক নেন। ময়না,